আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীদেরকে স্বাগতম। যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উঠবে এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে 2025-এর প্রত্যেকের জন্য মূলত আজকে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটা লাইন টু লাইন বুঝিয়ে দিব এবং মূলত এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র তোমাদের এমসিকিউ আসবে এবং এই এমসিকিউ তোমরা কিভাবে পারবে, কোন কোন লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ বেসিক অর্জনের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমরা তোমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টার পাই টু পাই দিয়ে দিব। তো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। দেখো, ব্যক্তি প্রতিষ্ঠান তথা সমাজে প্রতি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। অর্থ মানে টাকা পয়সার লেনদেন নাই এমন কোনো ঘটনা কিন্তু সমাজে নাই। এই সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। তার মানে এই সকল ঘটনার সংখ্যা কি এক দুইটা না, নেভার এভার, অনেক বেশি, অগণিত। তারপরে কি বলছে দেখো, নির্দিষ্ট পদ্ধতি কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। অর্থাৎ তুমি যদি নির্দিষ্ট কৌশল না জানো তাহলে এই যে এত এত ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর কিন্তু সঠিক ফলাফল ও সঠিক প্রভাব জানা যাবে না, যেটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান বা তোমার পারিবারিক বা তোমার সামাজিক যে কোনো প্রতিষ্ঠানে কী ধরনের প্রভাব ফেলতেছে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। তাহলে এখান থেকে আমরা হিসাব বিজ্ঞান সংজ্ঞাটি নিতে পারি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহকে সার্বিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। তার মানে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে যত ধরনের আর্থিক ঘটনা ঘটে তার সামগ্রিক প্রভাব কী কী প্রভাব ফেলে এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি, কিভাবে ফলাফলটা নির্ণয় করা লাগবে সেই পদ্ধতি এবং কৌশল আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। তার মানে কারা হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। আসতে পারে যে প্রতিষ্ঠানে যারা অভ্যন্তরীণ তারাও হিসাব তথ্য জানতে আগ্রহী, যারা প্রতিষ্ঠানের বাইরের তারাও হিসাব তথ্য জানতে আগ্রহী, কারণ তাদের সাথেও ওই প্রতিষ্ঠানের অনেক সম্পর্ক রয়েছে। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনসমূহ সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে প্রকাশ করে। কী আকারে প্রকাশ করে? প্রতিবেদন আকারে, মানে রিপোর্ট আকারে প্রকাশ করে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা মূলত দেখব আজকে এখানে হিসাব বিজ্ঞানের ধারণা। প্রথমে বলছে দেখো, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, এখান থেকে তোমরা সংজ্ঞা নিতে পারো, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে। অর্থাৎ হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠান বা ব্যক্তি জীবনের যাবতীয় লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। অর্থাৎ এই যে আর্থিক কার্যাবলীগুলো ঘটলো সেটার ফলাফল জানা যায়। হিসাব বিজ্ঞানের বিষয়ে ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, অর্থাৎ হিসাব বিজ্ঞান কী করে? ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবদ্ধকরণ করে, ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয়। তার মানে এখানে লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবদ্ধকরণ করে, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করে। এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন নির্ণয় করা যাবে এবং তথ্যাবলী ব্যবসার প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে এখান থেকে একটা এমসিকিউ 100% আসবে, সেটা হচ্ছে কোনটিকে ব্যবসার ভাষা হলে বলা হয়? তা হচ্ছে হিসাব বিজ্ঞানকে, বা হিসাব বিজ্ঞানকে ব্যবসার কী বলা হয়। তার মানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়, তারপরে কি হয়? শ্রেণীবদ্ধ হয়, তারপর হচ্ছে বিশ্লেষণ করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। তাহলে এবার আসো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। উদ্দেশ্যটা কি? একটা একটা করে আমরা দেখি উদ্দেশ্যটা কি। লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় না। এত এত লেনদেন হয়, তা যদি তুমি হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ না করো তাহলে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা কোনোটা সম্পর্কেই জানতে পারবে না। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য, একদম প্রথম উদ্দেশ্য, লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তার মানে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য, দেখো অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তার মানে হিসাব বিজ্ঞান অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, মনে রাখতে হবে, ঠিক আছে। বলছে লাভ ক্ষতি পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়।
কী পরিমাণ লাভ হচ্ছে, কী পরিমাণ ক্ষতি হচ্ছে, এইটা জানার মাধ্যমে কিন্তু ব্যবসায়ের গতি প্রকৃতি, যে আমি এই ব্যবসাটিকে থাকবো কি থাকবো না, সেটা কিন্তু জানা যায়। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধের মাধ্যমে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা যায়। তাহলে কীভাবে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা যায়? যাবতীয় আয় আর ব্যয় এগুলো আমরা যদি সঠিকভাবে হিসাব করতে পারি, তাহলে আমাদের ব্যবসার যাবতীয় লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। এরপরে তোমরা খেয়াল করো, প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানে তিনটা জিনিস থাকে, সম্পদ থাকে, অ্যাসেটস থাকে, তারপর হচ্ছে তোমার লাইবিলিটিস থাকে, দায় থাকে, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব থাকে, ঠিক আছে, মানে তোমার ওনার্স ইকুইটি থাকে। এই সত্ত্বের পরিমাণের মাধ্যমে আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। অর্থাৎ এই যে মানে তিনটা জিনিস আছে, এটার পরিমাণ নির্ণয় করে, সম্পদ কী পরিমাণ আছে, দায় কী পরিমাণ আছে, মালিকানা সত্ত্ব কী পরিমাণ আছে, এগুলো নির্ণয় করে ব্যবসার আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। এরপর বলছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। দেখো কোনটি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব, সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের জন্য। এইটাও খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, ঠিক আছে। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধের মাধ্যমে ব্যবসায় নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এখন তুমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা আর জালিয়াতি রোধ করতে চাও, তাহলে তুমি হিসাব বিজ্ঞান ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারবে না। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর বলছে আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয়। হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য হচ্ছে আর্থিক যে তথ্যাবলীগুলো আছে এটা সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। প্রতিষ্ঠানের বিভিন্ন একাধিক বছর আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য বা লক্ষ্য। দেখো বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, যেমন তোমার স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব বা সোসাইটি যাই আছে, এগুলোর অর্থের আগমন ও বহির্গমন, আগমন মানে কি, কোথা থেকে এটার অর্থ আসে এবং কোথায় কোথায় কোন খাতে ব্যয় হয় তা সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সমান্তে এই সকল প্রতিষ্ঠান বিভিন্ন হিসাব উদ্ধৃত নির্ণয় করা হয়। এটাও হিসাব বিজ্ঞান করে থাকে। সরকার বিভিন্ন উৎস হতে যেমন কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আয় করে থাকে। এই যে একটা এমসিকিউর জন্য প্রশ্ন, যে সরকারের আয়ের উৎসগুলো কী কী? কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে থাকে। সরকার এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করে। এরপরে খেয়াল করো, এছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, তারপর হচ্ছে তোমার পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। তুমি যদি সুন্দর একটা জীবন, সুশৃঙ্খল ও মিতব্যয়ী একটা জীবন গড়তে চাও, তোমাকে অবশ্যই হিসাব রাখতে হবে যে কয় টাকা আসলো তোমার ইনকাম, কয় টাকা গেলো। তাহলে এটাও হিসাব বিজ্ঞানের একটা প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কি হয় দেখো তো, ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ হয় এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব হয়। সো হিসাব খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আসো এবার আমরা দেখি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা হতে, দেখো সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা হিসাব ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় পাথরে চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো, কৃষিকাজ আরম্ভ করলো, ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখতো। যখন তারা সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো, তখন তারা কী করলো, ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখতো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজের বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়। বিনিময় প্রথাটা কি? দ্রব্যের বিনিময়ে দ্রব্য যে প্রথা, সেটা হচ্ছে বিনিময় প্রথা। অর্থাৎ কারো চাল আছে উদ্ধৃত, কারো ডাল আছে উদ্ধৃত, সে তার প্রয়োজনীয় চাল তাকে দিবে এবং তার প্রয়োজনীয় ডাল তার কাছ থেকে নিবে, এরকম আর কি। মুদ্রার প্রচলন হয়। মুদ্রার মানে হচ্ছে যখন এই বিনিময় প্রথা আর চলতেছিল না, তখন মুদ্রার প্রচলন হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা ও অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি, এই যে লুকা প্যাসিওলি নামটা যারা প্রথম পড়তেছে আজকে, লুকা প্যাসিওলি নামটা মনে রাখো, তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক নামে একজন ইতালীয় গণিতবিদ, এবং তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, ঠিক আছে, আমি আবার বলতেছি, সুম্মা ডি অ্যারিথমেটিকা, তারপর হচ্ছে জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন।
এতে হিসাব বিজ্ঞানের মূলনীতি দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি। হিসাব বিজ্ঞানের মূলনীতি কী পাইলাম? দুতরফা দাখিলা। দুতরফা দাখিলা মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের মূলনীতি। যদি প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের মূলনীতি কী, লিখে দিবা দুতরফা দাখিলা। ওইটা আলোচনা করা হয় তার এই বইতে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, তারপর বলছে প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনই এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। হিসাব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠান হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে লেখে, ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। আগে হাতে লিখতে তো অনেক সময় সাপেক্ষ ছিল, এখন সেটা কিন্তু বেঁচে গেছে, সেই সময়টা লাগে না। হিসাব তথ্যের ব্যবহারকারী, এই যে আমরা হিসাব তথ্য রিপোর্ট, এটার আসলে কারা কারা ব্যবহার করে? একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ অভ্যন্তরীণ যারা আছে তারাও ব্যবহার করে, বাহ্যিক যারা আছে তারাও ব্যবহার করে। এখান থেকে এমসিকিউ আসবে যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে, আর কারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। দেখো, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ আর্থিক আকারে প্রস্তুত করা হয়। দেখো, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক ও ব্যবস্থাপক, কারণ তারা সরাসরি প্রতিষ্ঠানের মূল কর্তা। হিসাব রক্ষণ, হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায় মালিক এবং তার ব্যবস্থাপক এইসব বিবরণী থেকে ব্যবসায় লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে, ফলে ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণে সহায়তা হয়। দেখো, এই একটা মুখস্থ করবা, মালিক ও ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক কারা? ঋণ প্রদানকারী। দেখো, ঋণ প্রদানকারী কেন বাহ্যিক? কারণ ঋণ প্রদানকারী তো আসলে প্রতিষ্ঠানে কাজ করে না, প্রতিষ্ঠানের মালিকও না, মুনাফাও খায় না, তারা হচ্ছে ঋণ দেয়। দ্যাটস ওয়াই তারা, এটা কেন তাদের আবার দরকার? কারণ তারা যে ঋণ দিবে সেই ঋণটা পরিশোধ মানে করার ক্ষমতা আছে কিনা এই প্রতিষ্ঠান, সেটা যাচাইয়ের জন্য তারা এই তথ্যগুলো চেয়ে থাকে, অর্থাৎ এই রিপোর্টগুলো চেয়ে থাকে প্রতিষ্ঠানে। সরকার, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাব হতে যথাযথ শুল্ক, ভ্যাট, কর, আয়কর পরিশোধ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এগুলো চাইতে পারে, যে কোনো সময় চায় এবং দেখে, দিতেই হয়, সরকারকে সাবমিট করতেই হয়। আর সরকারও যেহেতু আমার প্রতিষ্ঠানে কেউ না, তাই এটা তারা হচ্ছে বাহ্যিক। আর একটা হচ্ছে পাওনাদার, যারা বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে সরবরাহ ব্যক্তি ও প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে, অর্থাৎ দেখে যে আমার প্রতিষ্ঠানটা কেমন স্বচ্ছ, সেই জন্য পাওনাদারও আমাদের বাহ্যিক ব্যবহারকারী এই হিসাব তথ্যের। আর কর্মকর্তা কর্মচারী, এরা তো আসলে বাহির থেকে আসছে, এরা প্রতিষ্ঠানের মুনাফা খায় না, এরা হচ্ছে বেতনভুক্ত সুযোগ সুবিধা নিয়ে চাকরি করে, তাই এরা কি করে? এরা বাহ্যিক ব্যবহারকারী, এদেরও কাজে লাগে, কারণ এরা তো আসলে কি ব্যবসা প্রতিষ্ঠানটা রান করার জন্য এই ধরনের যত ধরনের রিপোর্ট আছে তাদের কাছে অবশ্যই দেখতে হয়, তারা ওই টার্গেটে কাজ করতে থাকে, রিপোর্ট দেখে তারা হচ্ছে শক্তি সামর্থ্য নিয়ে কাজ করতে থাকে, দুর্বলতা নিয়ে কাজ করতে থাকে। আশা করি বুঝাতে পারতেছি তোমাদেরকে, কমেন্ট করে জানাবা। এরপর বলছি হিসাব ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। সো হিসাব বিজ্ঞান শুধু মুনাফা মানে মুনাফার নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশ যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকে অবদান রাখে। নিচের উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাব বিজ্ঞানের করণীয় বোঝা যায়। সো আমরা দেখি জলবায়ু রোধে, দেখো এখানে বলছে জলবায়ু রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবেন। যে জলবায়ু রোধ, জলবায়ু দূষণ রোধ, জলবায়ু যে দূষিত হচ্ছে সেটা রোধে তোমার হচ্ছে প্রতিষ্ঠান কিছু অর্থ ব্যয় করবে, টাকা ব্যয় করবে, সেটা হিসাব রক্ষক হিসাব রাখবে। সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ ও পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। কেন হিসাব রাখবে? হিসাব রাখলে বোঝা যাবে তারা কতটুকু সজাগ, কী পরিমাণ ব্যয় তারা এই জলবায়ু দূষণ রোধের জন্য করতেছে। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বায়ু দূষণ রোধে কোন কোম্পানিগুলো বেশি পরিমাণ অর্থ ব্যয় করে থাকে? সেটা তেল কোম্পানি। তারপর বলছে শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, ব্যবসার মালিক ও হিসাব রক্ষককে এর প্রতিরোধে অর্থ ব্যয় করতে হবে, ঠিক আছে, হিসাব রাখতে হবে এবং এই বিষয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করতে হবে। এরপর বলছে পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যথাযথ কম বিদ্যুৎ খরচ করা হয়, যন্ত্রপাতির শব্দ কম হতে হয় এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। এসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ হয়, হিসাব রক্ষককে এই খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থে যথাযথ হিসাব রাখতে হবে। তাহলে কী কী কাজে আমাদের ব্যয় করতে হয় সেটা আমাদের হিসাব রক্ষক রাখবে এবং এই অনুযায়ী আমরা পরবর্তীতে সামনে
একই বছর পরের বছর আবার এই ধরনের ব্যয় আমরা করতে সমর্থ হবো না। এতে বেশি ব্যয় হয়ে যেতে পারে, কম ব্যয় হয়ে যেতে পারে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের কিছু খরচ করতে হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ, সমাজে তারা আছে সেই দায়বদ্ধতার অংশ হিসেবে তারা কী কী কাজ করে? গরিব ও মেধাবীদের বৃত্তি প্রদান করে। তাহলে এইটা প্রশ্ন আসতে পারে, গরিব ও মেধাবীদের বৃত্তি প্রদান একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের দায়বদ্ধতা? সামাজিক দায়বদ্ধতা। এই জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলো তার হিসাব রাখতে হবে এবং কী পরিমাণ খরচ করলো সেটারও হিসাব রাখতে হবে। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতা প্রক্রিয়া হিসাব বিজ্ঞান ভূমিকা। এর আগে আমরা যেটা শিখলাম, দেখো সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক, কী ধরনের সম্পর্ক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতার প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা। দেখো, মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড যা মানুষের কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করতে, ভালো গ্রহণ মন্দকে বর্জন করে। এটা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে কি? ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, শুধু ব্যক্তির চিন্তা না, ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন গড়ে ওঠা একটা মানদণ্ড। এটা আজকের মধ্যেই হয়ে গেছে মূল্যবোধ তা না, এটা অনেক বছর একটা চর্চার মাধ্যমে একটা মানদণ্ড সৃষ্টি হয়েছে, যেই মানদণ্ডের আলোকে মানুষ বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক আছে? তো এর মধ্যে একটা হচ্ছে সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি, কলা কৌশল যথাযথভাবে অনুসরণ করে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে, হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। 8 বছর পর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব বোধ বিকশিত হয়। এরপর বলছে ঋণ পরিশোধ সচেতনতা। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতার মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। অর্থাৎ এই হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতার মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে, যে কী পরিমাণ টাকা আমার এখনও ঋণ আছে, এই সচেতনতা সৃষ্টি করে এবং তার ভিতরে মূল্যবোধ জাগ্রত করে এবং সেটার কারণে সেই ঋণ খেলাপি হওয়া থেকে বেঁচে যায়। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে কি আমরা জানি বলতো? সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি, তারপর হচ্ছে তোমার আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। হিসাব বিজ্ঞান মানুষকে সঠিক তথ্যটা দিয়ে থাকে, হিসাব দিয়ে থাকে, তাই তোমার কি হ্রাস পায়? তোমার হচ্ছে এই ধরনের কর ফাঁকির প্রবণতা হ্রাস পায়। জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। দেখো, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ কীভাবে? সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে, যদি সুন্দর সুষ্ঠু হিসাব ব্যবস্থা থাকে তখন সে কী করে? শাস্তি ও দুর্নামের ভয়ে কর্মচারীরা জালিয়াতি করতে পারে না, ভয় পায়। তারপরে তহবিল, তসরূপ, তারপর হচ্ছে প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা তখন হ্রাস পায়, ভয় পায় তারা। জবাবদিহিতায় হিসাব বিজ্ঞান। জবাবদিহিতায় কীভাবে হিসাব বিজ্ঞান প্রভাব রাখে? দেখো, কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। কোনো কাজ সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে, যে এই কাজটা তোমার এবং এই কাজটা তোমার, এই কাজের যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে তার জন্য ওই লোককে দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই হচ্ছে জবাবদিহিতা। তাহলে জবাবদিহিতাটা কি? নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট, অর্থাৎ যার কাজ বা যারা এই স্বার্থ সংশ্লিষ্ট মানুষ তাদের কাছে যেই জবাব দিতে হয়, যেই দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাই হচ্ছে জবাবদিহিতা। এই জবাব কার্যক্রমে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হলো। ব্যবসা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ জবাবদিহিতা। আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয় ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদান করতে সক্ষম হয়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা করা হয়েছে কিনা ইত্যাদি। এরূপ জবাবদিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়। সরকারের নিকট জবাবদিহি দিতে হয়। এই সরকারের নিকট কেন জবাবদিহি দিতে হয়? কারণ হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা, যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ হচ্ছে কিনা তা দেখার অধিকার সরকারের পক্ষের রয়েছে।
যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যদি সঠিক হিসাব থাকে তখন আর কোনো ধরনের ব্যত্যয় ঘটে না। আজকের মতো রানার্স টিচিং হোমের ক্লাস এতটুকুই ছিল। আমরা মূলত তোমাদের আজকে প্রথম অধ্যায়টা লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করেছি হিসাব বিজ্ঞানে। যারা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, পাশাপাশি নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ, তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে এবং রানার্স টিচিং হোমের পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে আবারও যাচ্ছি শুভেচ্ছা।